আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাফকাত সাদিক, বর্তমানে পড়ছি চুয়েট সিভিলে। সালফিরুক বেঞ্চের পক্ষ থেকে আর্কিটেকচার অ্যাডমিশন টেস্ট গাইডলাইনে সবাইকে স্বাগত। গাইডলাইন বলতে আমি মূলত এই ভিডিওতে আর্কিটেকচার অ্যাডমিশন টেস্টগুলোতে কী ধরনের প্রশ্ন এসে থাকে এবং কত নম্বরের প্রশ্ন এসে থাকে তা নিয়েই বলবো। চলো শুরু করা যাক। প্রথমে বলিনি, আমি সিকিউরিটি 2023-24 পরীক্ষায় এ ইউনিটে 2983 এবং বি ইউনিটে 67তম হই। আমি ছোটোবেলা থেকেই ড্রয়িং বা আর্টসের প্রতি আমার একটা ঝোঁক ছিল সায়েন্সে পড়া সত্ত্বেও, যেটা একটু অড। তো এর জন্যই মূলত আমার আর্কিটেকচারের পরীক্ষাটা দেওয়া। এবং হ্যাঁ, আমার এরকমও এক সময় ছিল যে আমি আর্কিটেকচারই মেন টার্গেট নিয়ে পড়বো কি না এরকম। এখন আমরা দেখবো আর্কিটেকচার এক্সামে কী ধরনের কোয়েশ্চেন এসে থাকে। আর্কিটেকচার এক্সাম মূলত দুইটা এক্সামের সমষ্টি। প্রথমটি হলো পিসিএম ই ধরলাম, সিকিউরিটির এক্সামগুলোতে ইংলিশ আছে, বুয়েটটাতে ইংলিশ নাই। এবং আরেকটা হলো ফ্রি হ্যান্ড ড্রয়িং, যেটা মেইন আর্কিটেকচার এক্সাম। তোমরা মূলত উপরেরটাকে এ ইউনিট এবং এই কম্বাইন্ড ফর্মটাকে বি ইউনিট হিসেবে জেনে থাকো। তুমি যদি বি ইউনিটের ফর্ম তুলে থাকো, সেক্ষেত্রে তোমাকে এ ইউনিট এবং বি ইউনিট দুই পরীক্ষায় অংশগ্রহণ করে নাম্বার পাওয়া সাপেক্ষে তুমি আর্কিটেকচারে ভর্তি হতে পারবা। তবে বি ইউনিটের এক্সামটা মানে ফ্রি হ্যান্ড ড্রয়িংয়ে অংশগ্রহণ না করো, তাও কিন্তু তুমি ইঞ্জিনিয়ারিং যেই এক্সামটা হয় সেই ক্ষেত্রে মেরিট লিস্টে আসার জন্য এলিজিবল থাকবা। মানে তুমি যদি বি ইউনিটের পরীক্ষায় ফর্ম ফিল আপ করেও অংশগ্রহণ না করো, তোমার ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় কোনো ডিফারেন্স মেক করবে না। তো যেহেতু আমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে থাকি তাদের অপশন তেমন বেশি না, তাই আর্কিটেকচার একটা সুইটেবল অল্টারনেটিভ থাকতে পারে। যেমনটা তোমরা মেডিকেলে বায়োলজিকে তারা ব্যাকআপ নিয়ে বিভিন্ন ভার্সিটির বায়োলজি ইউনিটগুলোতে যাওয়ার প্ল্যান করে থাকে। এখন কীরকম নাম্বারে পরীক্ষা হয়ে থাকে? পরীক্ষা বলতে মূলত আমরা বুয়েট এবং সিকিউরিট বুঝে থাকি। সিকিউরিটে গত বছরে পিসিএমে নাম্বার ছিল 500 নম্বর, যেটা এমসিকিউ হয়েছিল, এবং 100 নম্বরের ফ্রি হ্যান্ড ড্রয়িং ছিল। এবং বুয়েট সবসময় মূল পরীক্ষায়, প্রিলির কথা বাদ দিয়ে আমি এটা মেন এক্সামের কথা বলতেছি, মেন এক্সামে 600 নম্বরের রিটেন এবং 400 নম্বরের ড্রয়িং বা আর্কিটেকচার এক্সামটা হয়ে থাকে। এবং কী কোয়েশ্চেন হয় এটা আমরা পরে আসছি। তো এখন দেখি যে আমাদের সিকিউরিট বর্তমানে ভেঙে চুয়েট, কুয়েট এবং রুয়েট একক পরীক্ষায় চলে গিয়েছে এবং তারা তাদের কোয়েশ্চেনের মার্কটাও চেঞ্জ করেছে। চুয়েট 500 এবং 200, 500 রিটেন এবং 200 আর্কিটেকচারাল ড্রয়িং বা ফ্রি হ্যান্ড ড্রয়িংয়ের জন্য রেখেছে। কুয়েট এটা 500 এবং 100 করেছে এবং রুয়েট এটা 350 এবং 100 করেছে। কুয়েটে সম্ভবত এমসিকিউ আর রুয়েটে তারা রিটেনের করেছে। বুয়েটে এক্সামে ইংলিশ নাই, কিন্তু বাকিগুলোতে ইংলিশ সম্ভবত ইনক্লুডেড। আমাদের সময় সিকিউরিটি ইনক্লুডেড ছিল, এই বছরটা আমার দেখার সুযোগ হয়নি। তো এই হলো মূলত কোথায় কীরকম নাম্বার এসে থাকে তার একটা ধারণা। এছাড়া অস্টে আর্কিটেকচার আছে, তাছাড়া খুলনা ইউনিভার্সিটিতে আর্কিটেকচার আছে, এছাড়া অনেক প্রাইভেটেও আর্কিটেকচার আছে। এখন আমরা দেখব কি কি রকম প্রশ্ন এসে থাকে, মানে কি কি আমাদের আঁকতে দিবে। ফার্স্ট অফ অল আসতে পারে কম্পোজিশন। কম্পোজিশন 2D হতে পারে, 3Dও হতে পারে। আমাদের সময় সিকিউরিটিতে 2D কম্পোজিশন দিয়েছিল, যার মধ্যে বলে দিয়েছিল 3টি বল, 2টি বোতল এবং একটি ল্যান্টার্ন ইউজ করে একটা কম্পোজিশন তৈরি করো। কম্পোজিশন কিছুই না, যেটাকে তোমরা করছো কিনা জানি না, স্কুল লাইফে আমরা একটা বললাম স্টিল লাইফ ড্রয়িং। তুমি কিছু স্টিল লাইফের এলিমেন্ট যেগুলোতে প্রাণ নাই, এরকম জিনিসগুলোকে ভালোভাবে সাজাই উপস্থাপন করা। এটার জন্য গ্রিড লাইন, যেটা তোমরা ছবি তোলার ক্ষেত্রে ব্যবহার করো, এটা কোয়াড্রান্টে ভাগ করার জন্য 2টা হরাইজন্টাল আর 2টা ভার্টিক্যাল লাইন দিয়ে ভাগ করা, সেই জিনিসটা ইউজ করে যেন বেশি সিমেট্রিক্যাল না হয়ে যায়। আরও অনেক কিছু আছে যেটা আমি পরে হয়তো বা বিস্তারিত বলবো। এটা বেসিক বললাম, কম্পোজিশন আছে, এটা তোমরা ইউটিউবে সার্চ দিলেই জানতে পারবা। এরপরে এসে থাকে হিউম্যান ফিগার। হিউম্যান ফিগার মূলত বুয়েটে এসে থাকে, আমাদের সময় সিকিউরিটি আসেনি। তবে হিউম্যান ফিগার ড্রয়িং তোমরা দেখে যাইতে পারো, মাঝে মাঝে এসে থাকে। হিউম্যান ফিগারের মধ্যে একজন লোক দাঁড়িয়ে আছে, একটা গোলকিপারের পজিশন,
বা উইকেট কিপার পজিশন করে কেউ উইকেট কিপার, সেম জিনিস। ফুটবল প্লেয়ার দৌড়াচ্ছে, এরকম জিনিস তোমরা প্র্যাকটিস করতে পারো। এরপরে আছে পার্সপেক্টিভ ড্রয়িং, 1 পয়েন্ট পার্সপেক্টিভ এবং 2 পয়েন্ট পার্সপেক্টিভ। পার্সপেক্টিভ ড্রয়িংয়ে তোমরা একটা জিনিসকে কী পজিশন থেকে দেখছো তার উপরে ভিত্তি করে তোমরা কেমন দেখবে তা আঁকা হয়। এরপর আরেক ধরনের কোয়েশ্চেন হলো পোস্টার, বুক কভার বা লোগো ডিজাইন। আমাদের সময় পোস্টারের ডিজাইন এসেছিল। পোস্টার ডিজাইনটা ছিল সম্ভবত ওয়াটার পলিউশন নিয়ে, যে ওয়াটার পলিউশন রোধের একটা পোস্টার ডিজাইন করো এবং ওয়াটার পলিউশন রোধে কী কী করা যায় এরকম 5টা পয়েন্ট দাও। তো ফার্স্ট পেজে আমরা পোস্টারটা এঁকেছিলাম এবং অপোজিট পেজে আমি দেখাবো এটা। অপোজিট পেজে আমি 5টা কারণ লিখেছিলাম। সো এখন কোয়েশ্চেন হতে পারে যে এটা কী দিয়ে লিখবো। যেহেতু আর্কিটেকচারাল এক্সাম, তুমি চাইলে পেন্সিল দিয়েও লিখতে পারো এবং অপোজিট পেজে কলম দিয়ে লিখলেও সমস্যা নাই, তবে পেন্সিল দিয়েই লেখো, রিস্ক নেওয়ার কোনো মানে নেই। এরপর আরেকটা আছে ফ্রি হ্যান্ড ড্রয়িং। ফ্রি হ্যান্ড ড্রয়িং সিনারি হইতে পারে, কোনো অবজেক্ট হইতে পারে, এরকম। এবং এই যাই এখানে বলেছি তার কোনোটাতেই চাঁদা, কলম, স্কেল বা কোনো জিওমেট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজ করা যাবে না। এই জন্য এটাকে বলা হয় ফ্রি হ্যান্ড ড্রয়িং এক্সাম। তুমি যদি কোনো একটা জায়গায় মেইন ড্রয়িংয়ে বক্স করার জন্য আলাদা জিনিস, মেইন ড্রয়িংয়ে স্কেল, কম্পাস বা চাঁদার ইউজ করে থাকো, তোমার খাতা ওই মুহূর্তেই আর কাটা হবে না, তুমি এলিজিবল থাকবে না আর। সম্পূর্ণ ফ্রি হ্যান্ড হতে হবে। অবশ্যই মাথায় রাখবা যেন বেশি কাটা ছিঁড়া বা ঘষা মাজা না হয়, বেশি রাফ না হয়। নিট অ্যান্ড ক্লিন করতে চাবা, বেশি কমপ্লেক্স করার দরকার নেই, সিম্পলি তোমার মনে যা আসে তা দিয়েই ড্রয়িং করে ফেলবা। এখানে কার ড্রয়িং কত ভালো তার থেকে কার কনসেপ্ট কত ভালো এটাই দেখা হয়। এখন দেখবো আমরা যে পরীক্ষার এক্সামের খাতা কীরকম হয়ে থাকে। খাতায় একটা সাদা পেজ থাকবে, সাদা পেজের উপরের দিকে ফার্স্ট একটা কভার পেজ থাকে, ওটা তো কভার পেজ এক্সাম অনুযায়ী ডিফার করে, ওই জন্য দেখাতে পারছি না। তো প্রথমে উপরের দিকে বাংলায় এবং ইংরেজিতে কোয়েশ্চেন লেখা থাকবে। সম্ভবত আমাদের সময় খালি ইংরেজিতেই ছিল, ওই জন্য তোমরা ওটার দিকেও খেয়াল রাখবা, খালি ইংরেজিতে আসলে যেন ঘাবড়ে না যাও। তো তেমন বেশি কঠিন ইংলিশ ইউজ করে না, যেটা সবাই পারবে এরকম ইংলিশে ব্যবহার করে থাকে। আমাদের ছিল যে যেটা বললাম প্রথমে পার্সপেক্টিভ ড্রয়িং ছিল, ইউজিং 2 bottles, 3 balls and 1 lantern, এবং নিচে এরকম একটা বক্স দেওয়া ছিল এবং এই বক্সের ভিতরেই তোমার ড্রয়িং করতে হবে। এবং তুমি খেয়াল রাখবে নেগেটিভ স্পেস রাখা যাবে, তবে বেশি যেন ভয়েড না থাকে। ভয়েড আর নেগেটিভ স্পেসের মধ্যে পার্থক্য আছে। ভয়েড হলো তুমি আঁকতে পারোনি এই জন্য যে ফাঁকা জায়গাটা থাকে, আর নেগেটিভ স্পেস হলো তুমি ইচ্ছা করে যেসব জায়গা ফাঁকা রাখবা তোমার পোস্টার ড্রয়িং বা হলো কম্পোজিশনটাকে সুন্দর রাখার জন্য। এবং এই যেখানে আমি যেটা বললাম যে ড্রয়িং আমাদের পোস্টারের সময় বলছিল যে ওয়াটার পলিউশন রোধের 5টা কারণ লিখতে, সেটা তোমার পিছনের পেজে লিখতে পারবা। তো আগেও যেটা বলছি পেন্সিল ইউজ করিও, কলম ইউজ করার দরকার নাই, তবে কভার পেজে অবশ্যই কলম ইউজ করবা। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। একদম শেষ মুহূর্তে বানানো 24 ব্যাচের জন্য, তবে বাকি ব্যাচেরও কাজে লাগবে। আর যে কোনো ধরনের সাহায্যের জন্য কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো বা ইমেল আমাকে পাঠাতে পারো। এবং সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।